অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস 'সওয়ার'। উপন্যাসটির প্রথম ২টি পর্ব আমি আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে সেই ২টি পর্বের লিংক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৩য় পর্ব। পড়াশোনা মাথায় উঠল বীরেন্দ্রনাথের। দিদি তখন প্রচণ্ড রাগারাগি করত। জামাইবাবু তেমন কিছু বলতো না অবশ্য। সেই রাত থাকতে সে রিপন লেন থেকে দৌড় শুরু করত। প্রায় মাইল আড়াই দৌড়ে হেঁটে ভোর হবার আগেই হেস্টিংসে পৌঁছে যেত। অ্যান্টনি সাহেবকে রোজ ভোরে যেতে হয় না। মর্নিং স্পার্ট থাকলে কোনো কোনো দিন রেসকোর্সে যায়। কামাল ওকে হাতে কলমে কাজ শেখাতো। না, রাইডিং নয়, ঘোড়াদের পরিচর্যা করতে হতো তাকে। দলাই মলাই করা থেকে শুরু করে কখনো কখনো ময়লা পরিষ্কার পর্যন্ত করত সে। একটা ঘোড়ার শরীর তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল কামাল। শরীরের কোন জায়গায় আঘাত করলে তার কিরকম অনুভূতি হয়, শরীর খারাপ থাকলে তার আচরণ কি ধরনের হবে, তার বিশদ তথ্য জানা হয়ে গিয়েছিল সেই বয়সেই। খাইয়ে দাইয়ে সকাল ৯টা নাগাদ চলে আসতো বীরেন্দ্রনাথ। এসে কোনো রকমে তৈরি হয়ে স্কুলে যেত। বন্ধুরা বলতো, তোর শরীর থেকে ঘোড়ার গায়ের গন্ধ বের হচ্ছে। প্রথম প্রথম টের পেলেও পরে সেটা অনুভব করতো না বীরেন্দ্রনাথ। স্কুল ছুটির পর আবার যেত সে স্টেবলে। এই সময়টাই ছিল সবচেয়ে আকর্ষণের। কামাল ওকে ১ ঘন্টা ঘোড়ায় রোজ চড়িয়ে দিত। রেকাবে পা রেখে এক লাফে জিনের উপর বসা ক্রমশ জলভাত হয়ে গেল। রেসকোর্স নয়, সামনের এক চিলতে জমিতে ওকে ঘুরতে হতো। ডিকসন সাহেব একদিন দেখতে পেল এই দৃশ্য, আর তারপর থেকেই শুরু হলো তার হাতে কলমে শিক্ষা। না, এখানে নয়, রেসকোর্সে মর্নিং গ্যালপে যেতে হবে তাকে। রেজিস্টার্ড জকি ছাড়াও রাইডিং বয়রা মর্নিং গ্যালপে অংশ নিতে পারে। ডিকসন সাহেবের চেষ্টায় বীরেন্দ্রর নামটা রাইডিং বয়দের তালিকায় জায়গা পেল। রাইডিং বয়দের রেস করবার কোনো অধিকার নেই। শুধু স্টেবলের ঘোড়াগুলোকে সতেজ রাখার জন্যে ট্রেনারের নির্দেশে সকাল বিকাল দৌড় করানোই তাদের কাজ। কলকাতার মাঠে অবশ্য রাইডিং বয়দের সংখ্যা খুবই কম। যারা আছে তাদের বেশিরভাগই অ্যাংলো ইন্ডিয়ান। বীরেন্দ্রনাথ দেখত তারা যেন ওকে এড়িয়ে চলে। দু একজন যে বাঁকা কথা শোনায় না তা নয়। কামাল বলতো, ওসব দিকে কান দিও না ছোট সাব। রাস্তা দিয়ে যখন হাতি চলে তখন হাজার কুকুর শব্দ করে, তাতে কি হাতির কিছু এসে যায়? প্রথম চমক লেগেছিল ওর ঘোড়ার দাম শুনে। ডিকসন সাহেবের স্টেবলে ৩টে ঘোড়া আছে, যাদের দাম ২ লাখ থেকে ৩.৫ লাখ পর্যন্ত। একটা ঘোড়ার যে এত দাম হতে পারে কল্পনায় ছিল না। মানুষের চেয়ে অনেক অনেক দামি ওরা। তাই অত তোয়াজে রাখা হয় ওদের। অন্য ট্রেনারদের স্টেবলেও একই রকম দামি ঘোড়া আছে। ডিকসন সাহেবের স্টেবলে সবচেয়ে কম দামি ঘোড়ার দাম ১০,০০০। তার বংশ পরিচয় তেমন কুলীন নয়। রেসে ঘোড়াদের ৬টি শ্রেণী থাকে। ক্লাস 1-এর ঘোড়াগুলো সবচেয়ে দ্রুতগতির এবং দামি। বি ক্লাসের ঘোড়াদের সে তুলনায় কোনো সম্মান নেই। স্টেবলে যত্ন আত্মীর ব্যাপারেও তাই শ্রেণীবিভাগ দেখা দেয়। বি ক্লাসের ঘোড়া বাজি জিতলে পুরস্কার পায় বড়জোর ৭,০০০ টাকা, আর ক্লাস 1 ঘোড়া পাবে ২০ থেকে লাখ টাকা। কখনো কখনো দেখা গেছে বি ক্লাসে দৌড় শুরু করে জিততে জিততে প্রমোশন নিয়ে কোনো কোনো ঘোড়া ক্লাস 2 পর্যন্ত উঠে গেছে। আবার হাঁটতে হাঁটতে ডিমোটেড হয়ে ক্লাস 1-এর ঘোড়াও বি ক্লাসে নেমে যায়, এবং তাদের আর কোনো খাতিরও থাকে না। যে ঘোড়াটায় প্রথম সে মর্নিং গ্যালপ শুরু করেছিল তার বয়স ১২ বছর। রেসের দৃষ্টিতে বুড়ো ঘোড়া। এককালে ও নাকি ক্লাস 1-এ দৌড়াতো। এখন হাঁটতে হাঁটতে বি ক্লাসে নেমে এসেছে। বায়রনের মনে আছে ঘোড়াটা ছিল খুব শান্ত। ডিকসন বলতো, একদম রেস্ট দেবে না ঘোড়াটাকে, প্রথম থেকে ফুল গ্যালাপে ওকে রান করাবে। বেশ কিছুদিন এমন করার পর একদিন একটা অল্প পাল্লার দৌড়ে এন্ট্রি করানো হলো ঘোড়াটাকে। সেদিন কেউ ওকে পছন্দ না করায় ১০-এর দর ছিল বুকিদের কাছে। দেখা গেল জকি প্রথম থেকে শেষ পর্যন্ত সমান ছুটিয়ে ওকে জিতিয়ে দিল। ডিকসন সাহেব খুব খুশি হয়েছিল সেদিন। রাইডিং বয় বীরেন্দ্রর পিঠ চাপড়ে বলেছিল, খুব ভালো গ্যালপ করিয়েছ। ডিকসন সাহেব তখন হাতে ধরে ঘোড়া চালানো শিখিয়েছে ওকে।
কখন ঘোড়াকে চার্জ করতে হয়, খাঁচা থেকে কিভাবে বেরোলে রেসের সময় ঘোড়া পিছিয়ে না যায়, দূরপাল্লার রেস হলে কোন পজিশনে ঘোড়াকে রাখতে হয়, এক হাতে লাগাম অন্য হাতে চাবুক কিরকম ব্যবহার করতে হয়, এসব বুঝিয়ে দিত ডিকসন সাহেব। অ্যান্টনি তখন কলকাতার অন্যতম সেরা জকি। ওর কাছেও নানান কায়দাকানুন জানা যেত। অ্যান্টনি বলতো একজন বড় জকি সেই হবে যে হারা রেস জিতিয়ে দিতে পারে, আবার একজন বড় জকি সেও যে নিশ্চিত জেতা রেস এমন করে হারিয়ে দেবে যাতে কারো মনে সন্দেহ আসবে না। বীরেন্দ্রনাথ অবাক হয়েছিল, তা কি করে সম্ভব? জকি কি জেতা রেস ইচ্ছে করে হারিয়ে দেয়? রেস তো সবাই করে জেতবার জন্যেই। অ্যান্টনি ঘাড় নেড়েছিল। না, মাঝে মাঝে তাও করতে হয়। অবশ্য মুখে কেউ সে কথা স্বীকার করবে না। যেমন ধরো গত সপ্তাহে বড়বাজারের নাগরমল এসে আমাকে ধরল। একটা ঘোড়া বলতে হবে যেটা জিতবেই। আমি বললাম। নাগরমল বলল সে 10,000 টাকা খেলবে, জিতলে 50,000 পাবে এবং আমাকে 5,000 দেবে, অর্থাৎ 10%। ঘোড়াটাকে আপ্রাণ চালিয়ে জেতালাম, কিন্তু নাগরমলের সঙ্গে দেখা হতে বলল সে নাকি খেলেনি 1 পয়সা। বুঝলাম মিথ্যে কথা বলছে, কারণ রেস শুরু হবার সময় ঘোড়াটার দর খুব নেমে গিয়েছিল। টাকা না লাগালে এটা হয় না। ঠিক করেছি সামনের রেসে ওকে সর্বশান্ত করব, বদলা নিতে হবে। অ্যান্টনির দিকে অবাক চোখে তাকিয়ে বীরেন্দ্রনাথ প্রশ্ন করেছিল, কিভাবে? ওকে বলেছি সুইটি জিতবেই, 50,000 লাগিয়ে দাও। ও টোপ গিলেছে। 2-এর দর আছে ঘোড়াটার। সত্যি তাই হলো। সুইটিকে চালাচ্ছিল অ্যান্টনি। রেস শুরু হওয়ার 10 মিনিট আগে দর হয়ে গেল হাফ মানি। সবাই বলতে লাগলো সুইটি অবশ্যই জিতবে, ওকে হারাবে এমন কোনো ঘোড়া নেই। অ্যান্টনি রেস শুরু হওয়ার সময় থেকেই পিছিয়ে ছিল। অন্য একটা ঘোড়া যখন প্রায় জিতে যাচ্ছে তখন তীরের মতো চালাতে লাগলো সে সুইটিকে। লোকে দেখলো অল্পের জন্য সুইটি জিততে পারল না। নাগরমলের মাথায় তখন নিশ্চয়ই আকাশ ভেঙে পড়েছে, অথচ কেউ অ্যান্টনিকে দোষ দিতে পারছে না। প্রত্যেকের চোখে পড়েছে যে সে খুব চেষ্টা করেছিল। ডিকসন সাহেব ওকে হ্যান্ডিক্যাপ শিখিয়েছিল। প্রত্যেক ঘোড়ার ওপর রেসের সময় ওজন চাপিয়ে দেয়া হয়। খুব ভালো মেরিটের ঘোড়া হলে 60 কেজি জকি সমেত পিঠে উঠবে, আর সাধারণ ঘোড়ার পিঠে 45 কেজির মতো চাপে। কোনো ঘোড়া জিতলে পরের রেসে আরও 5 কেজি বাড়তি চাপানো হয়। প্রমোশন পেয়ে ওপরে উঠলে ওজন কমে যায়। ডিকসন সাহেব বলতো, শরীরের ওজন কখনোই 48 কেজির বেশি হতে দেবে না, কারণ ঘোড়ার পিঠে যে ওজন চাপাবে হ্যান্ডিক্যাপার, তা থেকে তোমার ওজন বাদ যাবে। ধরো তোমার ঘোড়ায় চাপলো 50 কেজি, যেহেতু তুমি চাপছো এবং তোমার ওজন 48, তাহলে মাত্র 2 কেজি বেশি ওকে বইতে হবে। যত কম ওজন ওর পিঠে উঠবে তত সে জোরে ছুটবে। হিসেব নিয়ে দেখা গেছে 1.5 কেজি ওজন কম বেশি হলে দৌড়ের সময় একটি ঘোড়ার এক লেংথ আগুপিছু হয়ে যায়। তখন একদিকে ডিকসন সাহেব, অন্যদিকে কামাল। দুজনের কাছ থেকে 2 হাত ভরে কুড়িয়ে নিচ্ছিল বীরেন্দ্রনাথ। আর অ্যান্টনির কাছে গিয়ে বসা সে আরেক অভিজ্ঞতা। ওর জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য রেসের কথা বলতো অ্যান্টনি। সেগুলোতে সে কোনটা ঠিক কোনটা ভুল করেছে জেনে বীরেন্দ্রনাথ স্থির করে নিত সে নিজে দৌড়লে কি করবে। এই করতে করতে বয়স আরো বাড়ল। 16 বছর বয়সে ডিকসন সাহেবের চেষ্টায় সে একদিন স্বপ্নের দরজায় পা বাড়ালো। মজার কথা, সেই বছরই স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছে সে। রেজাল্ট বেরোলে দেখা গেল 3য় শ্রেণী তার কপালে জুটেছে। দিদি বোধহয় সেটুকুও আশা করেনি। বিভিন্ন পরীক্ষার পর বীরেন্দ্রর নাম রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে অ্যাপ্রেন্টিস জকি হিসেবে নথিভুক্ত হলো। কাঁধের ওপর হাতের ছোঁয়া পেয়ে চমকে ফিরে তাকালো বায়রন। পল হাসছে। কি এত তন্ময় হয়ে ভাবছিলে? মাথা ঝাঁকালো বায়রন। কিছু না, তোমার কাজ শেষ? চোখে চোখ রাখলো পল। হ্যাঁ, মার্টিন তোমায় কি বলছিল? মার্টিন? বায়রন একটু সময় নিল ব্যাপারটা মনে করতে। ওহো, ও জিজ্ঞাসা করছিল আমি কবে এসেছি, কোথায় এসেছি, এইসব। প্রিন্স সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেনি? ইচ্ছে করে অপ্রিয় কথা এড়িয়ে গেল বায়রন। না, ও নিজের ঘোড়া সম্পর্কে খুব নিশ্চিত, কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেই না। পলের মুখ বেঁকে গেল। হ্যাঁ, আমি লর্ড কৃষ্ণাকে দেখলাম,
ওটা তো প্রায় দৈত্য বিশেষ। তোমাকে খুব লড়তে হবে বায়রন। আমি একটা পরিকল্পনা করছি, সময় মতো তোমাকে বলবো। আমাকে এই বাজি জিততেই হবে। পলের সঙ্গে কথা বলতে বলতে বায়রন এগিয়ে যাচ্ছিল। ওপেন এয়ার বারের পাশে আসতেই ওর শরীর শক্ত হয়ে গেল। হঠাৎ পা থেকে মাথা অবধি সমস্ত রক্তে জ্বলুনি ধরল। হাফ প্যান্ট আর টি শার্ট পরা মোটাসোটা লোকটি পলকে দেখে হাত তুলল। তুমি মার্টিনের ঘোড়াটাকে দেখেছ? মনে হচ্ছে কেউ ওকে হারাতে পারবে না। দি রেস ইজ ওভার। কলকাতায় পড়ে থাকলে আমরা ওরকম ঘোড়া কখনোই পাবো না। কথা বলতে বলতে তার নজর বায়রনের ওপর পড়ল। একটু যেন বিব্রত, কিন্তু পর মুহূর্তেই সেই ভাব কাটিয়ে উঠে একটা নকল হাসি ঝুলতে লাগলো মিস্টার কানিতকারের মুখে। হ্যালো বীরেন্দ্র, আই অ্যাম বায়রন সেন। আপনি নিশ্চয়ই সেটা জানেন। খুব ঠান্ডা গলায় কথাটা বলল সে। হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম। আমি তো সবাইকে বলেছি একসময় তুমি আমার সঙ্গে কাজ করেছ। আমি তার জন্য গর্ব করি। যখন শুনলাম তুমি পলের ঘোড়া রাইড করতে আসছো, তখন খুব খুশি হয়েছি। এখন তো তোমার খুব নাম। আমি অবশ্য ভাবতেই পারি না, কিন্তু সবটাই তো কপাল, কি বলো? বায়রনের মুখ শক্ত হলো। অনেকটা, কিন্তু সবটা নয়। মানুষেরও হাত থাকে, যেমন আপনার ছিল। আপনি যদি তখন ওই কাণ্ডটি না করতেন, তাহলে আজ পল আমাকে ইনভাইট করতো না। আমি আমি কি করেছি? লুক পল, বায়রন কি বলছে দেখো। বুড়ো কানিতকার খ্যা খ্যা করে হেসে উঠল। আই হ্যাভ ডান নাথিং। বায়রন আর দাঁড়ালো না। লোকটাকে সহ্য করতে পারছে না সে। পল এতক্ষণ চুপ করেছিল। হঠাৎ বায়রনকে হাঁটতে দেখে সে কানিতকারকে নক করে ওর সঙ্গ নিল। কি হলো? শুনেছিলাম তোমাদের মধ্যে এককালে। 10 বছর আগে ওই লোকটা আমাকে কলকাতা থেকে তাড়িয়েছিল। হাউ? ওর জন্যই আমি সাসপেন্ডেড হই। কেন? সে বিরাট গল্প পল, ছেড়ে দাও ওসব কথা। লোকটার স্টেবলে এখন কিরকম ঘোড়া আছে? পলের দিকে তাকালো বায়রন। পল হাসল। 15 হবে। কানিতকার সম্পর্কে পান্টারদের খুব ভালো ধারণা নেই। লোকে বলে ও নাকি কম দরের ঘোড়া ট্রাই করে না। ছেড়ে দাও, অন্যের কুৎসা গিয়ে আমাদের কি লাভ। শরীরে তখনও জ্বলুনি ছিল। এই 10 বছরের প্রথম দিকে সে অনেকবার ভেবেছে একদিন গিয়ে লোকটার ভুঁড়ি ফাঁসিয়ে দেবে, তার জীবন অন্ধকার করে দেবার বদলা নেবে। অথচ আজ হাতের কাছে পেয়ে শুধু ঘেন্না ছাড়া তার জন্য কোনো ইচ্ছে এলো না। পলের গাড়িতে বসে গুম হয়ে রইল। মনে হচ্ছে আজ সারাটা সকাল নষ্ট হয়ে গেল। বাইরে এখন কচি কলাপাতার মতো রোদ উঠেছে। আলিপুরের রাস্তাটাকে ছবির মতো দেখাচ্ছে। ওরা সারাটা পথ কেউ কোনো কথা বলল না। বাড়ির গেটের কাছে পল ওকে নামিয়ে দিয়ে চলে গেল। বলল তাকে এখন আরেকবার স্টেবলে যেতে হবে। লাঞ্চের আগে সে আসবে আলোচনা করতে। কানিতকারকে মন থেকে সরাতে পারছিল না বায়রন। গম্ভীর মুখে সামনে দাঁড়াতেই দারোয়ান সেলাম করে গেট খুলে দিল। নিজেকে সহজ করার চেষ্টা করছিল বায়রন। যা স্মৃতি তা ভুলে যাওয়াই ভালো। তাছাড়া আজ কানিতকারের মতো ট্রেনারকে কটা লোক জানে, অথচ অল ইন্ডিয়া রেসিং ওয়ার্ল্ডে তার জনপ্রিয়তা বেশ সর্বজন স্বীকৃত। এটাই তো কানিতকারের ব্যবহারের উপযুক্ত জবাব। তাহলে মন খারাপ করার কি আছে? প্যাসেজ দিয়ে হাঁটতে হাঁটতে ওর চোখ পড়ল রেস্ট হাউসের লনের উপর। একটা রঙিন ছাতার তলায় শর্মা অ্যান্ড শর্মারা বসে আছেন। এই সাত সকালে হরি শর্মা কিডস সাদা মোজা, সাদা হাফ প্যান্ট, গেঞ্জি শার্ট পরে ওর দিকে তাকিয়ে। মিসেস শর্মা কমলা রঙের ম্যাক্সিতে অঙ্গ ঢেকেছেন, কিন্তু এখনো তার চোখে রোদ চশমা। চুল আঁট করে একটা রিংয়ের ভেতর দিয়ে ঘাড়ের কাছে লাগানো। পাশে পাজামা পাঞ্জাবি পরে শ্যাম শর্মা নিষ্পাপ মুখে বসে আছে। ওকে দেখে হরি শর্মা মাথা নাড়লেন। 4টে বেতের চেয়ার টেবিলটি ঘিরে। খালি চেয়ারের দিকে যেতে যেতে বায়রন ঘাড় নাড়ল। গুড মর্নিং স্যার। হরি শর্মা মাথা ঝাঁকালেন। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। রোদ চশমার দিকে সাগ্রহে তাকালো বায়রন। ঈষৎ মাথাটা দুলল কি দুলল না বোঝা গেল না, কিন্তু শ্যাম শর্মা বলে উঠল, হ্যালো, গুড মর্নিং। পল এলো না? না, পল আমাকে নামিয়ে দিয়ে গেল। বোধহয় ওর কোনো জরুরি কাজ আছে স্টেবলে। আপনারা কতক্ষণ এসেছেন? শেষ প্রশ্নটা হরি শর্মার দিকে তাকিয়ে। হরি শর্মা ঘড়ি দেখলেন। মিনিট 10।
বসো। চেয়ার টেনে বসতেই মিষ্টি গন্ধটা নাকে এলো। নিজের ঘাম শুকনো শরীরে নিশ্চয়ই সুগন্ধ নেই, স্নান করতে পারলে বিশেষ সুবিধে হতো। সে উঠে দাঁড়ালো। স্যার, আমাকে 5 মিনিট সময় দেবেন? হরি শর্মা অবাক হতে গিয়ে হলেন না, নিঃশব্দে ঘাড় নাড়লেন। কোনো দিকে না তাকিয়ে নিজের ঘরে চলে এলো বায়রন। এই শীতেও চটপট স্নান করে ওর গোলাপি গেঞ্জি আর ক্রিম কালারের প্যান্টটা পরে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। এখন ওর শরীর থেকে অ্যাভন ব্ল্যাক সুয়েড কোলনের মৃদু অথচ মোলায়েম গন্ধ বেরোচ্ছে। মর্নিং স্পার্ট করে আসা গা ঘিনঘিনে ভাবটা আর নেই। এবার স্বচ্ছন্দে রোদ চশমার মুখোমুখি বসে কথা বলা যায়। শ্যাম শর্মার চোখে বিস্ময়সূচক প্রশংসা দেখতে পেল বায়রন। এই পোশাকটায় তাকে সুন্দর দেখায়। রোদ চশমার প্রতিক্রিয়া বোঝা গেল না। চেয়ারে বসা মাত্র ভাড়ালুর পেছন পেছন একটা উর্দি পরা পেয়ারা চায়ের ট্রলি নিয়ে এলো। ভাড়ালু ট্রলি থেকে নিজের হাতে চা ঢেলে ওদের সামনে পরিবেশন করলো, সঙ্গে চিকেন স্যান্ডউইচের 2টো পাহাড় প্রমাণ প্লেট। ভাড়ালুরা চলে গেলে হরি শর্মা প্রশ্ন করলো, প্রিন্সকে দেখেছ? দেখেছি, এতক্ষণ তো ওকে নিয়েই কাটালাম। কেমন দেখলে? ফাইন, ঘোড়াটা মনে হয় কথা শুনবে। আহ, ওসব সেন্টিমেন্টাল কথা জানতে চাইছি না। ওটা চড়ে তোমার কি মনে হলো? ইনভিটেশন জিততে পারবে? দেখুন মিস্টার শর্মা, রেসে কি হবে কেউ বলতে পারে না। পেডিগ্রি এবং পারফরম্যান্সের দিক থেকে মার্টিনের ঘোড়া খুব ভালো আছে। প্রিন্সকেও দেখলাম বেশ ফিট। এখন রেস রানের সময় বোঝা যাবে কে কিরকম রেসপন্স করছে। কিন্তু বাজারে খবর মার্টিন নাকি রেস জিতছেই। হতে পারে, কিন্তু রেস না শেষ হলে কথা বলা উচিত নয়। প্রিন্সের পক্ষে সুবিধা হলো সে নিজের মাঠে দৌড়াচ্ছে। বায়রন চায়ের কাপে চুমুক দিল। কিন্তু আমি জিততে চাই। আচ্ছা, মাদ্রাজ থেকে কুমার মঙ্গলম যে ঘোড়াটাকে নিয়ে এসেছে তাকে তুমি দেখেছ? না স্যার। দারুণ ঘোড়া। লর্ড কৃষ্ণাকে হারাতে পারলে ওই হারাবে, এ কথা রিপোর্টাররা লিখছে। শ্যাম শর্মা বলে উঠল। হরি শর্মা ছেলের দিকে তাকালেন। কি নাম? জুপিটার। কাল 600 মিটার 35 সেকেন্ডে ছুটেছে। গড, তাহলে তো আমার নো চান্স। কেমন ফ্যাকাশে দেখালো এবার হরি শর্মাকে। এক চুমুকে পুরো চাটা খেয়ে রুমাল বের করে মুখ মুছলেন হরি শর্মা। হঠাৎ রোদ চশমা নড়ে বসলেন। তোমরা লর্ড কৃষ্ণার কথা ভাবছ, কিন্তু মার্টিনের স্টেবলের আরেকটা ঘোড়া ইনভিটেশনে দৌড়চ্ছে, দি সান। ওর কথা কেউ চিন্তা করছো না কেন? শ্যাম শর্মা হঠাৎ বলল, হ্যাঁ, ঘোড়াটা ভালো, বোম্বে ডার্বি জিতেছে। লোকে বলে ওর ওনারশিপে মার্টিনের শেয়ার আছে, কিন্তু মার্টিন ট্রাই করবে লর্ড কৃষ্ণাকে দিয়ে, নইলে ওর ওনার ওকে খেয়ে ফেলবে। রোদ চশমা বলল, কে বলতে পারে? মার্টিনকে বোঝা অত সহজ নয়। শুনছি ও নাকি লর্ড কৃষ্ণাকেই গ্যালপ করাচ্ছে আর টাইম নিচ্ছে, কিন্তু মাই বয়কে লোকের সামনে আনতেই চাচ্ছে না। হরি শর্মা একবার স্ত্রীর দিকে তাকালেন, তারপর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুমি কি এই মাই বয়কে দেখেছো সেন? ইয়েস স্যার, ভেরি গুড হর্স। দেন আই হ্যাভ নো চান্স। আমি তো আপনাকে বলেছি স্যার, রেস শেষ না হওয়া অব্দি অপেক্ষা করুন। আমাদের কিছুই আগে থাকতে কল্পনা করা উচিত নয়। বায়রনের কথা শেষ হওয়া মাত্র দেখা গেল পলের অ্যাম্বাসেডর বেশ দ্রুত গতিতে প্যাসেজ দিয়ে ভেতরে ঢুকে মার্সিডিজের পাশে এসে দাঁড়ালো। হরি শর্মার কপালে ভাঁজ পড়েছিল। পল দ্রুত দরজা খুলে ছুটে এলো। ওকে খুব উত্তেজিত দেখাচ্ছে। কাছে এসে পল বলল, স্যার, ইটস আ নিউজ ফর আস। একটু আগে লর্ড কৃষ্ণার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা বুঝতে কয়েক মুহূর্ত গেল। তারপরে হরি শর্মা লাফিয়ে উঠলেন। সত্যি? তুমি সত্যি বলছো পল? মার্টিনের ঘোড়া অ্যাক্সিডেন্ট করেছে? হো ভগবান, তোমাকে ধন্যবাদ। উত্তেজনায় নিজেকে ভুলে তিনি পলের সঙ্গে হ্যান্ডশেক করলেন। হ্যাঁ স্যার, স্টেবলে ফেরার সময় রাস্তা ক্রস করতে গিয়ে একটা গর্তে ওর পা পড়ে যায়। তারপর থেকেই খোঁড়াতে থাকে। মার্টিন ভেটেরিনারি সার্জনকে নিয়ে ছোটাছুটি করছে পাগলের মতো। শুনলাম ও নাকি 1 সপ্তাহের মধ্যে দৌড়তে পারবে না। পল হাসল। সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠলেন হরি শর্মা। দেন আই অ্যাম উইনার। লর্ড কৃষ্ণ যখন নেই তখন আমার প্রিন্সকে কে আটকায়? আমি এবার ইনভিটেশন জিতব। সেন, তোমার আর কোনো ভয় নেই। আমার স্বপ্ন সফল হচ্ছে। কিন্তু কিন্তু পল, আমাদের একবার মার্টিনের সঙ্গে দেখা করা উচিত।
তাকে সমবেদনা জানিয়ে আসা উচিত, কি বলো? হাসতে হাসতে বললেন হরি শর্মা। পল বলল, সেটা আমি আপনার হয়ে জানিয়ে দিতে পারি। নো নো, ঘোড়াটা আহত হয়ে আমাকে ইনভিটেশন পাইয়ে দিচ্ছে, আর আমি নিজে যাব না? তা কি হয়? লেটস গো, আমরাই প্রথমে ওর কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে আসি। তোমরা আসবে নাকি? রোদ চশমা নীরবে ঘাড় নাড়লেন। না। শ্যাম শর্মা বলল, আমার একটু কাজ আছে পাপা। বিরক্ত হলেন হরি শর্মা, কিন্তু আর সময় নষ্ট না করে মার্সিডিজের দিকে যেতে যেতে কি মনে করে পলের অ্যাম্বাসাডারে গিয়ে উঠলেন। ওদের গাড়ি দ্রুত লনটাকে পাক খেয়ে বেরিয়ে গেল। পুরো ঘটনাটা ছবির মতো ঘটে গেল। বায়রন খুব অবাক হয়ে যাচ্ছিল। মার্টিনের সিস্টেমের কথা সে জানে। স্টেবল থেকে মাঠে আনার সময় সে খুব সজাগ থাকে যাতে ঘোড়ার কোনো ক্ষতি না হয়। তাহলে আজ ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এরকম দুর্ঘটনা ঘটল কি করে? কেমন যেন অস্বস্তি হচ্ছিল ওর। কথাটা শুনে হরি শর্মার আনন্দ হওয়া স্বাভাবিক। পথের কাঁটা দূর হলে কে না খুশি হয়। কিন্তু পল এসে খবরটা জানাতেই ওদিকে হরি শর্মার উল্লাসের পাশাপাশি শ্যাম শর্মা এমন নিষ্প্রভ হয়ে গেল কেন? রোদ চশমার প্রতিক্রিয়া সে বুঝতে পারছে না, কিন্তু শ্যাম শর্মা কেমন যেন চুপসে গেছে। বায়রন বলল, ক্যালকাটার রেস গোয়ার্সরা একটা ভালো ঘোড়ার দৌড় দেখা থেকে বঞ্চিত হলো। ব্যাড লাক। আচমকা রোদ চশমা প্রশ্ন করলেন, কাল রাত্রে আপনার কি হয়েছিল? অবাক হয়ে গেল বায়রন। কালকের কথাটা তার এতক্ষণ খেয়ালই ছিল না। এমনকি হরি শর্মাও তাকে কোনো প্রশ্ন করেননি। এখন সমস্ত ব্যাপারটা মনে পড়তেই সে আড়ষ্ট হল। হাসতে চেষ্টা করল। কিছুই নয়। একজন পুরুষের যা যা প্রয়োজন তাই তো পেয়েছিলেন, বোধহয় তার চেয়ে বেশি। কিন্তু তাতেও মন উঠল না কেন? বায়রন শ্যাম শর্মার দিকে তাকালো। সৎ ছেলে হলেও ছেলে, কিন্তু ক্লিওপেট্রা একটুও সংকোচ করছে না এই ধরনের কথা বলতে। সে ঠান্ডা গলায় জবাব দিল, সকলের মনের গঠন একরকম হয় না, তাই না? এবার শ্যাম শর্মা বলল, ডলিকে পাঠানো খুব ভুল হয়েছিল। ও নিশ্চয়ই আপনাকে বিরক্ত করেছে। চমকে ফিরে তাকালো শ্যাম শর্মার দিকে বায়রন। ছোকরা বলে কি? কাল রাত্রে ডলি বলছিল সে নাকি এই মালটিকে প্রাণ দিয়ে ভালোবাসে, একে বিয়ে করে কন্টিনেন্টে চলে যাওয়ার প্ল্যান আছে। অথচ এর কথা শুনে মনে হচ্ছে কোনো পেশার কাজকর্ম নিয়ে বলছে। রোদ চশমার মুখ এখন বায়রনের দিকে স্থির হয়ে আছে। সে শ্যাম শর্মাকে জিজ্ঞেস করল, মেয়েটি কি বিরক্তিকর? ওর শরীর ছাড়া। শ্যাম শর্মা উঠে দাঁড়ালো। ডলি কি আপনাকে কিছু বলেছে, মানে ইনভিটেশন কাপের ব্যাপারে? বায়রন ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। আপনি কি ভেবেছেন? মিস্টার শর্মাকে জেতাবার জন্য আপ্রাণ চেষ্টা করব। সঙ্গে সঙ্গে শ্যাম শর্মার চোখ দুটো যেন জ্বলে উঠল। তারপরেই সে কয়েক পা এগিয়ে এলো। আপনি কত টাকা চান? হাসলো বায়রন। আমি প্রতিজ্ঞাবদ্ধ। ছাড়ুন ওসব কথা। আমি আপনাকে জানি। টাকা ছুড়লেই মুখ বন্ধ হয়ে যাবে। লর্ড কৃষ্ণা সরে গিয়ে খুব ভালো হয়েছে। আপনি আমার কথা শুনুন। এই রেসে আপনাকে হারতেই হবে। ওই বুড়ো ভামটা যা চাইছে তা হবে না। সঙ্গে সঙ্গে ক্লিওপেট্রাও ঘুরে বসল। আহ শ্যামু, আমার সামনে এসব কথা বলো না। তুমি চুপ করো, ধমকে উঠল শ্যাম শর্মা। আমি যা বলছি তাই তোমাকে শুনতে হবে। হঠাৎ সতীত্ব মাথা চাড়া দিয়ে উঠল কেন? শাট আপ! বায়রন দেখল উত্তেজনায় ক্লিওপেট্রার মুখ থরথর করে কাঁপছে। হাউ ডেয়ার ইউ আর! লাই দিয়েছি বলে মাথায় উঠবে? ও তাই নাকি? এখন দেখছি ভামটার হয়ে লড়ছ। যখন আমায় প্রেম বাক্য শোনাতে তখন মনে ছিল না? না, আমি চাই প্রিন্স হারুক। ওই বুড়োর দম্ভ শেষ হয়ে যাক। জুপিটারকে জিততেই হবে। আই হ্যাভ সেটেলড। শ্যাম শর্মার মুখে এই কথা শুনে হতভম্ব হয়ে গেল বায়রন। জুপিটারকে জেতানোয় শ্যামের কি স্বার্থ বুঝতে পারছে না সে। বাবাকে হারাতে তো সে মার্টিনের ঘোড়াও জেতাতে চাইতে পারত। কুমার মঙ্গলমের সঙ্গে ওর কি সম্পর্ক? ততক্ষণে ক্লিওপেট্রা উঠে দাঁড়িয়েছেন। এক মুহূর্ত অপেক্ষা না করে হন হন করে লনটা পেরিয়ে মার্সিডিজে উঠে বসলেন তিনি। ড্রাইভার ছুটে এসে তাকে নিয়ে বেরিয়ে গেল। ওর চলে যাওয়া দেখলো শ্যাম শর্মা। তারপর দাঁতে দাঁত চেপে বলল, ডাইনি, আস্ত ডাইনি। এ কথা বলছো কেন?
বায়রন খুব নিচু গলায় জিজ্ঞেস করলো। বলবো না কেন? আমার সঙ্গে প্রেম করে, কিন্তু হাত ছাড়া কিছু ছুঁতেও দেয় না। নাচাচ্ছে আমাকে। ও চায় মার্টিনের ঘোড়া জিতুক। জিতলে মার্টিন ওকে অনেক টাকা দেবে। ডাইনি। হিস হিস করে উঠল শ্যাম। বিস্ময়ে হতবাক হয়ে গেল বায়রন। তারপর কোনো ক্রমে জিজ্ঞাসা করল, এ কি কথা বলছো তুমি? মিসেস শর্মার কি টাকার অভাব? হা হা করে হাসল শ্যাম। আপনি বুড়ো ভামটাকে চেনেন না। শুধু ঘোড়া ছাড়া সব সম্পত্তি নিজের নামে রেখেছে। ডাইনিটাকে মাসে 500 করে হাত খরচ দেয়। ওর এখন অনেক টাকার দরকার। বুড়োটার 2টো স্ট্রোক হয়ে গেছে, আর একটা শক পেলেই হয়ে যাবে। জানেন, ডাইনিটা বলেছে কিছু টাকা হাতাতে পারলে ও আমার সঙ্গে কন্টিনেন্টে চলে যাবে। সে শোক বুড়ো সইতে পারবে না, বুঝেছেন? তাই যদি হয় মিসেস শর্মা জুপিটারকে ব্যাক করলেই পারেন। তোমার সঙ্গে মিলেমিশে থাকা যায়। বায়রন কারণটা বুঝতে চাইছিল। পাগল? ও আমাকে একটুও বিশ্বাস করে না। যদি কুমার মঙ্গলমের সঙ্গে সেটেল করে ওকে একটা পয়সাও আমি না দিই। শ্যাম, কলমে শ্যামু। ওয়েল শ্যামু, এয়ারপোর্টে কারা আমাকে ফলো করতে গিয়েছিল? ওই ডাইনির লোক। ও চায়নি তুমি রাইড করো। কি আশ্চর্য, উনি হোটেল বদলে এখানে নিয়ে এলেন আমাকে। মেবি তোমাকে দেখার পর ও ধারণা চেঞ্জ করেছে। আমি ওকে বিশ্বাস করি না। ডলিকে কাল রাত্রেই স্যাক করা হয়েছে, বাট আই উইল টিচ হার। যা হোক, তুমি আমার কথা শুনবে কি না? তোমার কি মনে হয় প্রিন্স জুপিটারকে হারাতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো, তবে শুনেছি তুমি খুব বড় জকি। আমি কোনো চান্স নিতে চাই না। কত টাকা চাও? বায়রন বুঝলো এখন এই ছেলের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। সে উঠে দাঁড়ালো। কথাটা যদি তোমার বাবা জানতে পারেন? ডাইনি বলবে না, একমাত্র তুমি। তাহলে তোমাকে ফিরে যেতে দেব না। ওয়েল, এরকম হলে তো আমার ব্যাপারটা নিয়ে ভাবতে হয়। গুড, আমি কাল রেসের আগে দেখা করব। গুড বাই। শ্যাম শর্মা লঞ্চ ছেড়ে প্যাসেজে গিয়ে দাঁড়ালো। ওকে দেখে ভাড়ালো ছুটে এলো। বায়রন আর অপেক্ষা করল না। রেস্ট হাউসে ফিরে এলো সে। নিজের বিছানায় শুয়ে ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো বায়রন। মার্টিনের ঘোড়াটার কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে? শ্যাম শর্মাদের এই ব্যাপারে কোনো হাত নেই তো? তা যদি হয় তাহলে মার্টিন কিছুতেই ছাড়বে না। কিন্তু এ সবই তো অনুমান। এ নিয়ে ভেবে কি লাভ? এখন সকাল 9টা। বায়রন ইন্টারকমে কিছু খাবার পাঠিয়ে দিতে বলল। পল আসবে লাঞ্চের আগে। দেখা যাক ও ঘোড়া দুটোর গোপন তথ্য তাকে জানায় কিনা। প্রত্যেক ট্রেনারের কাছে এরকম তথ্য থাকে। রেসের আগে জকিকে বলে দিলে অন্য ঘোড়ার ট্রেনারদের চমকে ভালো রেজাল্ট করা যায়। একা একা ব্রেকফাস্ট সারল বায়রন। তারপর রেস কোর্সে টেলিফোন করে মার্টিনের টেলিফোন নাম্বার জেনে নিল। সে এখনো স্টেবলেই আছে। মার্টিন খুব বিরক্তির সঙ্গে টেলিফোন ধরল। হু দি হেল ইউ আর? বায়রন স্পিকিং। হো বায়রন, তুমি শুনেছ কি হয়েছে? কলকাতা একটা নরক কুণ্ড। সমস্ত রাস্তাঘাট ঘুরে রেখে আমার 12টা বাজিয়ে দিল। মার্টিনের গলায় হতাশা। ঠিক কী হয়েছিল? ট্রেনিং শেষে সহিসরা ঘোড়াগুলোকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল স্টেবলে। হঠাৎ লর্ড কৃষ্ণা লাফিয়ে ওঠে এবং গর্তে পড়ে যায়। ভিএস বলছে দিন 7 লাগবে সেরে উঠতে। ব্যাড লাক। লাফিয়ে উঠল কেন? ওর কি এরকম হ্যাবিট আছে? না। তাহলে? তুমি কি বলতে চাইছো? মার্টিনের গলা শক্ত হয়ে এলো। কিছু না। আচ্ছা ঠিক আছে, গুড বাই। টেলিফোনটা ছেড়ে দিল বায়রন। যথেষ্ট হয়েছে। বায়রন হাসল। মার্টিনের মনে এই চিন্তাটা ঢুকিয়ে দেওয়াই দরকার ছিল। অবশ্য তাকেও পরে জেরা করবে কেন সে এই প্রশ্নটা করল। সে তখন যা হোক একটা কিছু বলা যাবে। কিন্তু একটা কথা তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ক্লিওপেট্রার টাকার জন্য মার্টিনের ঘোড়াকে জেতাতে চাইবে? অসম্ভব। ইনভিটেশনে নিজের ঘোড়া জিতলে হয়তো টাকাটা শর্মার হাতে চলে যাবে, কিন্তু এত বড় একটা সাম্রাজ্যের মহারানীর টাকার অভাব মানতে চায় না সে। শ্যাম শর্মা কুমার মঙ্গলমের ঘোড়া জিতিয়ে কি পাবে? একটা পরিবারের মধ্যেই ত্রিমুখী প্রতিযোগিতার কি কারণ তা ধরতে পারছিল না বায়রন। ছেড়ে দাও এসব, নিজেকে বোঝালো। আমি হরি শর্মার ঘোড়া চালাতে এসেছি, সেটাই মন দিয়ে চালাবো, দ্যাটস অল। ঘর ছেড়ে বেরিয়ে এলো বায়রন।
লনে দাঁড়িয়ে ভাড়ালো একটা মালিকে কিছু বলছিল। এমন সময় বাইরনকে দেখতে পেয়ে এগিয়ে এলো। কিছু প্রয়োজন আছে স্যার? নো থ্যাঙ্কস, পল আসবে, ওকে বলো আমি লাঞ্চের আগেই ফিরে আসব। বাইরন প্যাসেজে নামলো। ভাড়ালো ব্যস্ত হয়ে উঠল। আপনি কি বাইরে যাচ্ছেন স্যার? হ্যাঁ, কেন? মানে বড় সাহেবের অর্ডার আছে, আপনার সিকিউরিটির জন্যেই। তার মানে আমি কি বন্দি? না না, মানে লোক ভাড়ালো, আমার যদি কিছু হয় তাহলে আমিই তার জন্য দায়ী হব। ঠিক আছে, এখানে টেলিফোন আছে? উত্তেজিত গলায় প্রশ্ন করল সে। টেলিফোন ওই ঘরে আছে। কেন স্যার? আমি মিস্টার শর্মার সঙ্গে কথা বলতে চাই। বাইরন সোজা ওই ঘরটায় চলে এলো। পেছনে এসে ভাড়ালু বলল, হ্যাঁ স্যার, আপনার কথা বলে নেয়াই উচিত। আমি চাকরি করি, চাকরি গেলে খাবো কি? একবার ডায়াল ঘুরিয়ে লাইন পেল না বাইরন। এঙ্গেজ টোন বাজছে। সে রিসিভার নামিয়ে জিজ্ঞাসা করল, তুমি রেস খেলো না? মাথা নাড়ল ভাড়ালো। নো স্যার, আজ থেকে অনেক বছর আগে একদিন আমি 200 টাকা হেরেছিলাম। তারপর থেকে প্রতিজ্ঞা করেছি আর রেস খেলবো না। যা পরিশ্রম দিয়ে রোজগার হয় না তা আমার ভাগ্যে নেই। তাছাড়া সত্যি বলতে রেসে কোনো গরিব বড়লোক হয় না। এবার রিং বাজলো। যে ধরলো তাকে বাইরন জানালো সে হরি শর্মার সঙ্গে কথা বলতে চায়। জানলো হরি শর্মা এখনো বাড়ি ফেরেননি। রিসিভার নামিয়ে সে ভাড়ালুকে বলল, যা কৈফিয়ত দেবার তা আমি সাহেবকে দেব, আমাকে বাধা দেবার চেষ্টা করো না। পেছনে না তাকিয়ে বেরিয়ে এলো বাইরন। সোজা প্যাসেজ দিয়ে হেঁটে গেল। গেট খুলে বাইরে চলে এলো। রাস্তা ফাঁকা। মাঝে মাঝে একটা দুটো গাড়ি তীব্র বেগে ছুটে যাচ্ছে। বোধহয় এই পথে বাস চলে না। ট্যাক্সিরও চেহারা দেখা যাচ্ছে না। এখন বেশ মিষ্টি রোদ চারধারে ছড়ানো। বাইরন হাঁটতে লাগলো ডান দিকে। প্রথম দিনটার কথা এখনো স্পষ্ট মনে আছে। আগের রাত্রে এক ফোঁটাও ঘুমোতে পারেনি সে। উত্তেজনায় ছটফট করেছিল বীরেন্দ্র। অ্যাপ্রেন্টিস হওয়ার পর দীর্ঘ 3 মাস তাকে শুধু রেস দেখতে হয়েছে আর মর্নিং স্পার্ট দিতে হয়েছে। রেস রান করার কোনো সুযোগ পায়নি সে। 40টা রেস না জিতলে কোনো জকির অ্যাপ্রেন্টিসত্ব ঘুরছে না। 10টা বাজে যেতে অবধি প্রতিটি অ্যাপ্রেন্টিস 5 কেজি, 20টা 3.5 কেজি, 30টা অবধি 2.5 কেজি এবং শেষ 10টায় 1.5 কেজি করে অ্যালাউন্স পায়। অর্থাৎ ঘোড়ার ওপর তার সামর্থ্য অনুযায়ী যে বাড়তি ওজন চাপানো হয়ে থাকে রেস শুরু হবার আগে, কোনো অ্যাপ্রেন্টিস জকি সেই ঘোড়ায় চাপলে এই অনুপাতে ওজন কমিয়ে কিছু বাড়তি সুবিধা দেয়া হয়। প্রথম দিন তাকে যে ঘোড়াটায় চাপতে নির্দেশ দিয়েছে ডিকসন, সেটির বয়স 5 এবং বি ক্লাসে দৌড়াচ্ছে। ঘোড়াটার কোনো কৌলিন্য নেই। এই সিজনে মাত্র একটি রেস জিতেছিল ঘোড়াটা কোনো মতে। ঘোড়াটাকে সবাই 1100 মিটার ভালো ছোটে বলে জানে, কিন্তু এই দিন ওটা 1400 মিটার ছুটছে। মনে আছে ভোরবেলা জামাইবাবু তাকে ডেকেছিলেন, কিরে তোর ঘোড়া জিতবে? কথা বন্ধ হয়ে গিয়েছিল বীরেন্দ্র। সে নিজেই জানে না তো বলবে কি। কোনো রকমে বলেছিল, জানি না। জামাইবাবু বলেছিলেন, যদি ট্রেনার বলে তোকে জোর ট্রাই করতে হবে তাহলে প্যাডকে যখন ঘুরবি তখন আমাকে জানিয়ে দিবি। আঁতকে উঠেছিল বীরেন্দ্র। বলে কি লোকটা? প্যাডকের ট্রেনাররা, মালিকরা এবং রেসকোর্সের কর্তা ব্যক্তিরা থাকবেন। তাছাড়া প্যাডক ঘিরে হাজার হাজার মানুষ ঘোড়া দেখে নেয়। তখন জকিরা ঘোড়ার পিঠে ট্রেনারের নির্দেশ জেনে দর্শকদের সামনে এক আধ পাক ঘুরে মাঠে চলে যায় রেস করতে। সে সময় সামান্য কথা বলা প্রচণ্ড অপরাধ। জামাইবাবুকে কিছু বললে সবাই শুনতে পাবে এবং সেই অপরাধে ওর লাইসেন্স বাতিল হয়ে যাবে। জামাইবাবু সেটা বুঝতে পারলেন। বললেন, আমি নেম বোর্ডটার দিকে থাকবো। যদি দেখিস ডিকসন বলছে তোকে ট্রাই করতে, তাহলে আমার সামনে দিয়ে ঘোরার সময় ঘোড়ার পিঠে একবার নড়ে চড়ে বসবি। মুখে কিচ্ছু বলতে হবে না। আমি ওই দেখেই বুঝে নিয়ে টাকা লাগিয়ে দেব। তুই জানিস তোর ঘোড়ার আজ কত দর আছে? মাথা নেড়েছিল বীরেন্দ্র। না। 50-এর দর। 10 টাকা খেললে 510 টাকা পাওয়া যাবে। মনে থাকে যেন, শুধু আমার সামনে এসে নড়ে চড়ে বসবি। ঘাড় নেড়ে কোনো রকমে সরে এসেছিল সে। এত দর তার ঘোড়ার, অর্থাৎ কেউ তাকে আমল দিচ্ছে না। যে কোনো দিন রেস করেনি, সে জিতবে কি? অ্যান্টনির সঙ্গে গাড়িতে মাঠে যেতে যেতে ঘামছিল বীরেন্দ্র। অ্যান্টনি তার কাঁধে হাত রেখে বলল, নার্ভাস হচ্ছ কেন?
এই দিনটার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলে। কোনো দিকে না তাকিয়ে নিজের বিদ্যে মতো চালাবে। প্যাডকে ট্রেনার যা বলবে সেই মতো চলবে। মনে রাখবে, ট্রেনারের কথা কখনো অমান্য করবে না। হয়তো অনেক এক্সপেরিয়েন্সড জকি তোমার রেসে দৌড়চ্ছে, তাতে কি হয়েছে? তাদের রাইডিং এর দিকে লক্ষ্য রেখো। অনেক কিছু শিখতে পারবে যা ট্রেনিং এর সময় শেখা যায় না। চুপ করে বসেছিল বীরেন্দ্র। মনে মনে বলছিল, হাই মাস্ট ট্রাই। কিন্তু একটা কথা ভেবে অবাক হলো, অ্যান্টনি একবারও বলল না ওই একই রেসে সে বীরেন্দ্রের সঙ্গে অন্য ঘোড়া চালাবে। এ নিয়ে কোনো ভ্রুক্ষেপও নেই তার। সেদিনের প্রথম রেসই ছিল বি ক্লাসের। অন্য জকিদের সঙ্গে সে জার্সি গায়ে দিয়ে যখন প্যাডকে এলো, তখন পা কাঁপছে। ডিকসন এগিয়ে এসে ওর হাত ধরল। কংগ্রাচুলেশনস। হাসবার চেষ্টা করেও পারল না বীরেন্দ্র। সহিসরা তখন ঘোড়াগুলোকে নিয়ে আসছে প্যাডকে। অ্যান্টনি তার ট্রেনারের সঙ্গে কথা বলছে। তাকে ঘিরে সেই ঘোড়ার দুই মালিক। বীরেন্দ্র চুপচাপ দেখল সে যে ঘোড়া চাপবে তার মালিক আজ প্যাডকে আসেননি। অর্থাৎ তিনিও জানেন যে বীরেন্দ্র জেতাতে পারবে না। একটু বাদেই জকিরা একে একে ঘোড়ায় উঠতে লাগলো। 7 নম্বর ঘোড়াটাকে কাছে নিয়ে আসা হলো। ডিকসন বলল, এসো, জীবনের প্রথম রাইডিং শুভ হোক। বলে তাকে প্রায় কোলে করে ঘোড়াটার পিঠে চাপিয়ে দিল। লাগাম ধরে 6 নম্বরের পেছন পেছন যেতে যেতে বীরেন্দ্র সব গুলিয়ে গেল। ডিকসন কি ওকে ট্রাই করতে বলল? শুভ হোক মানে কি? উত্তেজনায় মনে হচ্ছিল কলজে ছিঁড়ে যাবে। প্যাডকে পাক দেবার সময় দর্শকরা ওকে দেখে চিৎকার করে উঠল, পড়ে যাস না দেখিস, এই খোকা, লাস্ট করে ওজন কমা ঘোড়াটার। মন্তব্যগুলো যেন আর কানে ঢুকছিল না। জামাইবাবুর কথাও সে ভুলে গেল। মাথা নিচু করে ঘোড়ার পিঠে বসে সে অন্যদের সঙ্গে প্যাডক ছেড়ে স্টার্টিং পয়েন্টের দিকে যাওয়া শুরু করলো। ঘোড়াটা শান্ত, আপন মনে 6 নম্বরের পেছন পেছন চলেছে। বীরেন্দ্র ডান দিকে তাকিয়ে আবার ঘামতে শুরু করলো। 3টে গ্যালারিতে হাজার হাজার দর্শক বসে আছে। এদের সামনে দিয়ে তাকে ঘোড়া ছোটাতে হবে। প্রথম দৌড় বলে তাকে চাবুক দেয়া হয়নি। 5-5টা রেস জেতার পর একজন অ্যাপ্রেন্টিস জকি চাবুক ব্যবহার করার সুযোগ পায়। চাবুক না থাকলে প্রয়োজনের সময় ঘোড়ার গতিবেগ বাড়ানো যায় না। বীরেন্দ্র যখন 1400 মিটার রেসের স্টার্টিং পয়েন্টে পৌঁছল, তখন আকাশ ভরা রোদ্দুর। ফুরফুরে হিমেল হাওয়া বইছে। সামনে একটা লম্বা খাঁচায় খোপ করা আছে। প্রতিটি ঘোড়া স্টার্টারের নির্দেশে ওখানে ঢুকবে এবং সংকেত পেলে দৌড় শুরু করতে হবে। প্রতি 200 মিটার অন্তর অন্তর পাহারাদার আছেন। টিভি ক্যামেরা চলছে। কেউ কোনো অন্যায় সুযোগ নিচ্ছে কিনা দেখার জন্য, কেউ ঘোড়াকে টেনে রাখছে কিনা বোঝার জন্য। সময় হতেই বীরেন্দ্র ঘোড়াটাকে খাঁচায় ঢোকালো। 5 কেজি বাড়তি ওজন কমে যাওয়ায় এখন ঘোড়ার পিঠে শুধু বীরেন্দ্রর ওজন রয়েছে। অন্য ঘোড়াগুলো সে তুলনায় অনেক বেশি ভার নিয়ে দৌড়চ্ছে। সব ঘোড়া খাঁচায় ঢুকে গেলে স্টার্টার নির্দেশ দিল দৌড় শুরু করার। 2 হাঁটু দিয়ে আঘাত করতেই বীরেন্দ্রর ঘোড়া তীরের মতো বেরিয়ে এলো দল ছাড়িয়ে। লাগাম হাতে ধরা বীরেন্দ্র সামান্য ঝুঁকে বসে কিছুক্ষণ বাদেই বুঝতে পারল ওর সামনে কেউ নেই। সে আরো জোরে ছোটবার জন্য যাবতীয় কৌশল ব্যবহার করতে লাগলো। ঘোড়াটা এগোচ্ছে ফুরফুর পায়ে। 1000 মিটার, 800 মিটার, 600 মার্কসগুলো পেরোতেই হৈ হৈ আওয়াজ উঠল। গ্যালারির লোকগুলো বিস্ময়ে চিৎকার করে উঠেছে। বীরেন্দ্র ঘাড় ঘুরিয়ে দেখল পেছনের ঘোড়াগুলো অনেক দূরে, অন্তত 20 লেংথের ব্যবধান। সামনেই বাঁক। বীরেন্দ্র হঠাৎ লক্ষ্য করল ঘোড়াটা রেলিং থেকে সরে যাচ্ছে ওপাশে। যত সরে যাবে তত দূরত্ব বেড়ে যাবে। এই অবস্থায় হঠাৎ লাগাম টেনে ধরলে ও দাঁড়িয়ে পড়তে পারে। কি করা যায় কিছুই মাথায় ঢুকলো না বীরেন্দ্রর। ঘোড়াটা অন্তত 20-22 হাত এ পাশে চলে এলো সহসা। বীরেন্দ্র তাকে কিছুতেই সোজা করতে পারল না। তবু এখনো অন্য ঘোড়াগুলো তাকে ধরতে পারেনি। তাদের পায়ের আওয়াজ এবং জকিদের মুখের শব্দ কানে আসছে। প্রাণপণে ছোটাতে চেষ্টা করলো বীরেন্দ্র, কিন্তু হায়, ঘোড়াটা ততক্ষণে বেদম হয়ে গেছে। আর একটুও শক্তি নেই ওর। উইনিং পোস্ট এখনো 200 মিটার দূরে। ঘোড়াটার গতি যত হ্রাস হচ্ছে তত বীরেন্দ্রর নিঃশ্বাস প্রবল হচ্ছে। একটু বাদেই অন্য ঘোড়াগুলো তাকে টপকে বেরিয়ে যেতে শুরু করলো। তুমুল উল্লাসের মধ্যে অ্যান্টনি রেসটা জিতেছিল। তাকে ধরতে অন্য ঘোড়াগুলো যখন তেড়ে আসছিল,
তখন অ্যান্টনি নিজেরটাকে জোরে ছোটায়নি। পাল্লা দিতে গিয়ে অন্য ঘোড়ার দমও ফুরিয়ে এসেছিল। বীরেন্দ্রকে টপকে তারা যখন হাঁপাচ্ছে তখন সঞ্চিত শক্তির পূর্ণ সদ্ব্যবহার করে অ্যান্টনি সবার পেছন থেকে রেস জিতে গেল। নির্ধারিত দূরত্ব অতিক্রম করে ঘোড়ার বেগ কমাতে আরো খানিকটা গিয়ে ফিরে আসে জকিরা। দূর থেকে বীরেন্দ্র দেখলো অ্যান্টনির ঘোড়ার লাগাম ধরেছে তার মালিক এবং ট্রেনার। ছবি তোলা হচ্ছে। ঘোড়া নিয়ে ফিরে এলো সে। সহিস দাঁড়িয়েছিল। তার হাতে লাগাম বাড়িয়ে দিতেই ডিকসন এগিয়ে এলো। বুক দুরু দুরু করছিল বীরেন্দ্রর। ডিকসন সাহেব হাসল। গুড, প্রথম রেসে যে লাস্ট হওনি এই জন্য তোমাকে অভিনন্দন। না, ভালোই চালিয়েছ, কিন্তু ঘোড়াটা অত ওয়াইড হয়ে গেল বাঘ ঘোরার সময়। যদি কন্ট্রোল রাখতে এতক্ষণে মাঠ অন্ধকার হয়ে যেত। এক সময় আমি ভেবে বসেছিলাম তুমি উইনার হয়ে যাচ্ছ। মাটিতে দাঁড়াবার পর বীরেন্দ্রর মনে হলো তার হাঁটু দুটো কাঁপছে। ইস, জিতেও জিততে পারলো না সে। ডিকসনের গলা হঠাৎ পাল্টে গেল। কিন্তু তোমার বোকামিতে আমার ক্ষতি হলো। বীরেন্দ্র চমকে উঠল কথাটা শুনে। কেন স্যার? শর্ট ডিস্টেন্সে ঘোড়াটা আর দর পাবে না। তুমি ওর সব মেরিট আজ দর্শকদের বুঝিয়ে দিয়েছ। যদি কখনো মনে করো তুমি জিততে পারবে না, তাহলে কখনো কোনো ঘোড়াকে পুরোপুরি ব্যবহার করো না। মালিকরা অনেক টাকা ব্যয় করে ঘোড়া কেনে, তাকে পোষে। রেসের সময় যদি তারা দর না পায় তাহলে কি লাভ তাদের? এটা আনঅফিসিয়াল কথা, কিন্তু ভুলো না। ডিকসন সাহেব চলে গেল পরের রেসের তদারক করতে। ড্রেসিং রুমে গিয়ে পোশাক বদলাবার সময় অন্য জকিরা তাকে কংগ্রাচুলেশন জানালো। জীবনের প্রথম রেস নাকি সে খুব ভালো চালিয়েছে। একজন বলল, অ্যান্টনির সঙ্গে তোমার এই পরিকল্পনা করা ছিল তা আমরা বুঝতে পারিনি। হতবাক বীরেন্দ্র জিজ্ঞেস করল, মানে? মানে তো সহজ, তুমি আগে স্পেস করে আমাদের কাহিল করবে আর সেই সুযোগে অ্যান্টনি রেস জিতবে। চমৎকার। সেদিন আর কিছু করার ছিল না। শেষ রেসের পর অ্যান্টনির সঙ্গে দেখা হলো। সেই প্রথম বাজির পর আর অবশ্য অ্যান্টনি রেস জেতেনি। দেখা হতেই জড়িয়ে ধরল। গুড, শুধু অভিজ্ঞতার অভাবেই তুমি আজ হেরে গেলে। যদি জানতে ওই সময় কি করে ঘোড়াটাকে কন্ট্রোলে রাখতে হয়, তাহলে জীবনের প্রথম রেসেই তুমি উইনার হতে। অবশ্য তোমার ওইভাবে চালানোর জন্যই আমি বাজিটা পেলাম। ধন্যবাদ। সেদিন রাত্রে জামাইবাবু পর্যন্ত প্রশংসা করেছিলেন। সে কোনো ইঙ্গিত না দেওয়ায় জামাইবাবু টাকা লাগায়নি। কিন্তু আগে আগে ওভাবে ছুটতে দেখে ওই মুহূর্তে তার বীরেন্দ্রর উপর খুব রাগ হয়েছিল। পরে হেরে যাওয়ার পর শান্তি হয়েছিল। না, শালা তাকে ঠকায়নি। জামাইবাবুর বন্ধু বান্ধবরা সবাই জেনে গেছে বীরেন্দ্র ওর শালা। তারা অবশ্য কিছুতেই বিশ্বাস করছে না যে অ্যান্টনির জেতার জন্য ওইভাবে ছোটার প্ল্যান বীরেন্দ্রর অজানা ছিল। বীরেন্দ্রর মনে হলো ওটা জামাইবাবুরও ধারণা। সে চেষ্টা করেও ওটা দূর করতে পারবে না। শনিবার রেস, বুধবারে এন্ট্রি বের হয়, বৃহস্পতিবারে অ্যাকসেপ্টেন্স হয়, শুক্রবারে ফাইনাল বই। বৃহস্পতিবার রাতে যেসব ঘোড়া শনিবারে ছুটবে তার ট্রেনার মালিক জকিদের পছন্দ করে। মাঝারি থেকে অখ্যাত জকিরা এই দিনটিতে উন্মুখ হয়ে থাকে তারা রাইড পাচ্ছে কিনা জানবার জন্য। প্রতিটি রেসে ঘোড়া চালানোর জন্য একটি ফি দেয়া হয়, খুবই সামান্য টাকা, কিন্তু অনেকগুলো রেস করলে তা যোগ হয়ে বড় অঙ্কে পরিণত হয়। তাছাড়া রেস জিতলে প্রাইজ মানির একটা অংশ কিংবা টিপস পাওয়া যায়। খুব সফল জকি এছাড়াও লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারে নানান পথে। কিন্তু বীরেন্দ্রর মতো জকিরা বৃহস্পতিবার উন্মুখ হয়ে থাকে একটা রাইড পাবার জন্য। প্রথম সিজনে মোট 4 বার রেস করেছে বীরেন্দ্র। কখনোই প্রথম 4 জনের মধ্যে আসতে পারেনি। কখনোই কোনো ট্রেনার তাকে জেতার জন্য নির্দেশ দেয়নি। তাছাড়া সেসব ঘোড়াগুলোও জেতার মতো ছিল না। এর ফলে রোজগার প্রায় বন্ধ। সামান্য যা পাওয়া যেত তা দিদির হাতে দিয়ে দিত বীরেন্দ্র। বড় জকিরা কি মেজাজে থাকে, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে, মালিকরা তোয়াজ করে, এইসব দূর থেকে দেখতে হতো ওকে। পরের বছর ডিকসন সাহেব হঠাৎ একদিন ওকে ডেকে পাঠালেন। ক্লাস 3 ঘোড়ার একটা 1100 মিটার রেস হবে। বড় জকি চাপালে ঘোড়াটার দর থাকবে 1 টাকায় 80 পয়সা। ওতে মালিকের খরচ উঠবে না। ডিকসনের বিশ্বাস ঘোড়াটা জিততে পারে। তিনি বীরেন্দ্রকে সুযোগ দিচ্ছেন।
বীরেন্দ্র চাপলে দর বাড়বে, কারণ জকি হিসেবে সে এখনো দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেনি এবং কখনোই জেতেনি। বীরেন্দ্র ঘোড়ায় চাপলে ঘোড়াটার বাড়তি 5 কেজি ওজন কমে যাবে। ওকে যা করতে হবে তা হলো প্রথম থেকেই এভারেস্টকে আগে রেখে ছুটিয়ে আনা, যাতে কেউ নাগাল না পায়। আর এই তথ্যটি পৃথিবীর কেউ যেন টের না পায়। সে যে একটা রেস জিততে যাচ্ছে তা যেন কাউকে না জানায়, কারণ জানাজানি হয়ে গেলে বুকিরা দর কমিয়ে দেবে। উত্তেজনায় সেদিন ছটফট করছিল বীরেন্দ্র, প্যাডকে নয়। আগে ভাগেই একথা তাকে জানিয়ে দিয়েছে ডিকসন সাহেব। এখন আর কেউ তাকে জিজ্ঞাসা করে না সে রেস জিতবে কিনা, এমনকি জামাইবাবুও না। সবাই ধরে নিয়েছে সে কখনো উইনিং পোস্টের মুখ দেখবে না। জীবনের প্রথম রেস জিতল সে এভারেস্ট ঘোড়ার পিঠে চেপে। হু হু করে ছুটে চলল ঘোড়াটা। বাঘ পেরিয়ে গেল। বাঘ ঘোরার সময় একটুও ওয়াইড হলো না। অন্য ঘোড়াদের থেকে 7 লেংথ আগে সে উইনিং পোস্ট পেরিয়ে গেল। দর বাড়তে বাড়তে 4.5-এর দর হয়েছিল ঘোড়াটার। শেষ মুহূর্তে এসে ঘোড়ার মালিক 10,000 টাকা লাগিয়ে ওটাকে কমিয়ে দিয়েছিলেন। আহ, জিততে কি আরাম লাগে! দর্শকদের অবস্থা তখন ছুঁচো গেলার মতো। কেউ কেউ বলল, জকি নয়, ঘোড়াটাই রেস জিতিয়েছে। যারা তার যোগ্যতাকে সন্দেহ করে অন্য ঘোড়া খেলেছিল তারা দ্বিতীয়বার ভাবতে বসল। ডিকসন সাহেব মালিককে নিয়ে তার এবং এভারেস্টের ছবি তুললেন। সেদিন 500 টাকা টিপস পেয়েছিল বীরেন্দ্র। আনন্দে উথাল পাথাল হয়ে বাড়ি ফিরে টাকাটা দিদির হাতে দিয়ে নিশ্চিন্ত হয়ে খাওয়া দাওয়া করছে, এমন সময় জামাইবাবুর প্রবেশ। কি অকথ্য গালাগালি শুনতে হয়েছিল সেদিন! কেন তাকে চেপে গেছে বীরেন্দ্র খবরটা? কেন তাকে আগে থেকে বলে দেয়নি যে এভারেস্ট জিতছে? তার নিজের টাকা অন্য ঘোড়া খেলে তো নষ্ট হলোই, উপরন্তু বন্ধুদের কাছে বেইজ্জত হতে হলো তাকে। জামাইবাবু শেষবার শাসালো, আর যেন এরকম প্রতারণা সে না করে। মুখ বুজে কথাগুলো শুনতে হয়েছিল সেদিন। সে কি করে বোঝাবে ডিকসন সাহেবের নির্দেশ অমান্য করা যায় না, কারণ ডিকসন ছাড়া অন্য কোনো ট্রেনার তাকে এই সুযোগ দেয়নি। আশ্চর্য, সেই রাত্রে দিদি কিন্তু জামাইবাবুর কথার একটুও প্রতিবাদ করেনি। 10টা জিতলে তবে 5 কেজির বদলে 3.5 কেজি অ্যালাউন্স হবে। জকিদের মধ্যে একটা ঠাট্টা চালু ছিল এইরকম, 5 কেজি মানে টাকার গাছ, ঘর সাজানোর কাজ ছাড়া অন্য কোনো প্রয়োজনে লাগে না। সিনিয়ররা তো বটেই, দর্শকরাও তাদের পাত্তা দেয় না। কলকাতায় 5 থেকে 2.5 কেজিতে নামতে বীরেন্দ্র 3 বছর কেটে গেল। 3টে বছরে 10টা রেস সে জিতেছে। এর মধ্যে ডিকসন সাহেব হংকং চলে গেছেন। অন্য ট্রেনাররা প্রয়োজনে তাকে ডাকে, কিন্তু সংখ্যা খুবই কম। কানাঘুষা শুরু হয়ে গেছে বীরেন্দ্র বাঙালি। কে একজন একদিন হাঁক ছেড়েছিল, আরে বাঙালি, তুই জকি না হয়ে মুদি হয়ে যা, মানাবে ভালো। উচ্চারণ শুনে সে বুঝেছিল কথকও বাঙালি। ডিকসন সাহেব বলেছিলেন বাঙালি ইমেজ জকির পক্ষে ক্ষতিকর। রেসকোর্সে এলে সে পারতপক্ষে বাংলা বলে না। রিপন লেনে থাকার কল্যাণে হিন্দি এবং ইংরেজিটা তার যে কোনো অবাঙালির মতো স্বচ্ছন্দে আসে। তবু গুজব ছড়াচ্ছিল যে সে বাঙালি এবং বাঙালিরা ভেদ্য হয়। ব্যাপারটা অসহায়ের মতো সহ্য করা ছাড়া কোনো উপায় ছিল না। এই কলকাতায় এখন ঘোড়ার ট্রেনার প্রায় 15 জন। তাদের মর্জি হলে সে রাইড করার সুযোগ পেয়েছে, না হলে পায়নি। আর কখন রেসে জিতবে তা সে নিজেও জানত না। ধরা যাক হঠাৎ খবর পেল সে সামনের শনিবার মিস্টার কানিতকারের 2টো রেসে চড়ার সুযোগ পাচ্ছে। সঙ্গে সঙ্গে পরম আনন্দে ছুটে গেল কানিতকারের কাছে। ভদ্রলোক খুব সিরিয়াস গলায় বললেন, তোমাকে নিয়ে আমি রেস জেতাতে চাই। আমি তোমাকে লাইমলাইটে আনবো। তুমি শুধু আমার নির্দেশ শুনে যাবে। যে কোনো জকি অ্যাপ্রেন্টিস অবস্থায় এরকম ব্যাকিং না পেলে উন্নতি করতে পারে না। ফলে বীরেন্দ্র পুলকিত হলো। কানিতকারের 2টো ঘোড়া দৌড়চ্ছে 2টো রেসে। একটার নাম নাইস, অন্যটার নাম বিউটি। নাইস বি ক্লাসের ঘোড়া আর বিউটির ক্লাস 1-এর। আজ অবধি সে কখনো ক্লাস 1 ঘোড়া চাপেনি, ফলে ভেতরে ভেতরে খুব পুলক অনুভব করছিল। সহিসদের মুখে মর্নিং স্পার্ট দিতে গিয়ে শুনেছে সে কানিতকার সাহেব মনে করেন নাইসের কোনো চান্স নেই জেতার, আর বিউটি যে জিতবেই তা সবাই জানে। স্বয়ং কানিতকারকে জিজ্ঞাসা করার সাহস নেই তার। সে জকি, ঘোড়া চালাবে, কিন্তু ফলাফল হবে অন্যের নির্দেশে। অদ্ভুত নিয়ম, কারণ ঘোড়াটার ক্ষমতা হিসেব করা আছে ট্রেনারের, জকির নয়।
ফলে টালা থেকে টালিগঞ্জ জেনে গেল জামাইবাবুর কল্যাণে বিউটি জিতছে। এমনকি বীরেন্দ্র চালাচ্ছে জানা সত্ত্বেও রেস বইয়ে ওকেই দিনের সেরা ঘোড়া বলে চিহ্নিত করা হলো। জামাইবাবু সেদিন বোধহয় ধার ধুর করে 5,000 টাকা লাগিয়েছিলেন বিউটি ঘোড়ার উপর ইভেন মানিতে। রেসের দিন অ্যান্টনির সঙ্গে এক গাড়িতে কোর্সে এসেছিল সে অ্যান্টনি খুব একটা ভালো ফল করতে পারেনি। চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বিতায় যে 3 জন লড়ছে তারা ওর থেকে অনেক এগিয়ে। অ্যান্টনি বলেছিল, বীরেন, আমরা জকিরা সাধারণ মানুষের মতো। মানুষ তাদের জীবনটাকে নিজের মতো গড়তে চায়, কিন্তু অদৃশ্য থেকে আরেকজন সেই জীবন নিয়ন্ত্রণ করে। হাজার চেষ্টা করেও মানুষ তাকে অস্বীকার কিংবা অমান্য করতে পারে না, বুঝলে? কথাটা সেদিন হাড়ে হাড়ে বুঝেছিল বীরেন্দ্র। প্রথম রেসটাই ছিল বি ক্লাসের। প্যাডকে জার্সি পরে আসতেই কানিতকার হেসে উঠল। হোয়েল বীরেন্দ্র, রেস শুরু হওয়া মাত্র তুমি ঘোড়াটাকে 3 নম্বরে নিয়ে আসবে। বাঘ ঘোড়ার পরই হাঁটু দিয়ে নাইসের পেটে দ্রুত আঘাত করবে এবং তখনই চাবুক ব্যবহার করবে না। শুধু 2 মুঠো লাগাম ধরে নাইসের কাঁধে প্রেসার দেবে। আমি তোমাকে উইনার দেখতে চাই। রিমেম্বার, কখনো নাইসকে চাবুক মেরো না। হতভম্ব হয়ে গেল বীরেন্দ্র। নাইসকে জেতাতে হবে? পরপর 3টে রেস দৌড়ে 3টেতেই থার্ড হয়ে আছে নাইস। রোজই লিড নিয়েছে এবং অন্য ঘোড়াগুলো তাকে তাড়া করলে জকি আরো দ্রুততর করার জন্য ওকে চাবুক মেরেছে, কিন্তু দেখা গেছে সে আর গতি বাড়াতে পারেনি। ওই 3টে রেসেই নাইসের দর খুব কম ছিল। কানিতকার এই কারণেই কি জকিদের চাবুক সম্পর্কে সাবধান করেনি? বীরেন্দ্র দেখল আজ নাইসের দর 7। আশ্চর্য, কানিতকার যেমন বলেছিল ঠিক তেমনটি করায় নাইস পক্ষীরাজের মতো উড়ে রেস জিতে নিল। আনন্দিত বীরেন্দ্র তখন জামাইবাবুর মুখ ভাবছিল জেতা ঘোড়ার পিঠে বসে। জামাইবাবু ভাববে সে খবরটা তার কাছে চেপে গেছে। হায়! কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করার আগেই সাইরেন বেজে উঠল। রেসের পর সাইরেন বাজে 3টি কারণে। কোনো জকি যদি অভিযোগ করে উইনার ঘোড়ার জকি অসৎ উপায় অবলম্বন করেছে, কিংবা রেসের বিচারকরা, যাদের স্টুয়ার্ড বলা হয়, সন্দেহ করেন রেসটিতে গোলমাল আছে, অথবা কোনো ঘোড়া যদি শেষ মুহূর্তে দৌড়াতে অক্ষম হয়, এক্ষেত্রে স্টুয়ার্ডরাই মনে করছেন নাইসের দৌড়ের মধ্যে কারচুপি আছে। গত 3টি দৌড়ে এর চেয়ে কম দূরত্বে এগিয়ে থেকেও নাইস যাদের কাছে হেরে গিয়েছিল, আজ অনেক বেশি দূরত্বে দৌড়ে সে কি করে সহজে জিতে গেল? জিজ্ঞাসাবাদ করার জন্য বীরেন্দ্র এবং কানিতকারকে স্টুয়ার্ডদের সামনে তখনই হাজির হতে হলো। সাইরেন শুনে সমস্ত মাঠ অধীর হয়ে রায় শোনার অপেক্ষা করছে। বেশিরভাগ লোক ফেভারিট ঘোড়া খেলেছে ওই রেসে। নাইস সম্পর্কে কেউ আশাই করেনি। স্টুয়ার্ডরা প্রথমে বীরেন্দ্রকে জিজ্ঞাসা করলো তাকে কি নির্দেশ দেওয়া হয়েছিল। সে কানিতকারের নির্দেশটি জানালো। কানিতকারও বলল ঘোড়াটাকে চাবুক মারলে গতি বাড়ে না বলে সে কাঁধে আঘাত করতে বলেছিল। ফলে আজ উল্টো ফল হয়েছে। নিজেদের মধ্যে আলোচনা করে স্টুয়ার্ডরা রায় দিলেন রেসের ফলাফল অপরিবর্তিত থাকবে। ট্রেনার এবং জকের কথা নথিভুক্ত করা হলো। বাইরে বেরিয়ে এসে কানিতকার ওর পিঠ চাপড়ে বলেছিল, সাবাস, তুমি যে আমার ডিরেকশন মনে রেখে কথা বলতে পেরেছ তাই ধন্যবাদ। রায় শুনে মাঠে একটু চিৎকার চেঁচামেচি হলেও এক সময় থেমে গেল। তবে একটা কথা এখনো ওর কানে লেগে আছে। কেউ গলা ফাটিয়ে চিৎকার করে বলছিল, শালা চোর। শেষের আগের বাজি ছিল ক্লাস 1 ঘোড়ার দৌড়। অত্যন্ত দামি ঘোড়া সব, প্রত্যেকেই বিশেষ গুণের। প্যাডকে নেমে বীরেন্দ্র দেখছিল কানিতকার সাহেব হাসি মুখে বিউটির মালিকের সঙ্গে আলাপ করছেন। ভদ্রমহিলা 40 উত্তীর্ণা, কিন্তু খুকি সেজে আছেন। একটু স্থূল ও ফর্সা শরীর বেটের দিকে। সবাই ওর পিঠের দিকে তাকিয়ে আছে, কারণ সেটি সম্পূর্ণ উন্মুক্ত। বীরেন্দ্র পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে শুনল ভদ্রমহিলা কথা শেষ করছেন। তাহলে আমি 2 নম্বরকে ব্যাক করব? মাথা নেড়ে দ্রুত সম্মতি দিয়ে কানিতকার বীরেন্দ্রকে নিয়ে পড়লেন। লুক বীরেন্দ্র, তোমার ঘোড়া আজ ফেভারিট। প্রাইস হলো হাফ মানি। এভরিবডি নোজ দ্যাট বিউটি মাস্ট উইন দ্য রেস, ওকে? তারপর মালিকের সঙ্গে নিচু গলায় কথা বলে উদাস চোখে অন্য ঘোড়াগুলোকে দেখতে লাগলেন। সামনের টোটালাইজার বোর্ডে ঘোড়ার দর উঠছে। বিউটির কাঁটা সবাইকে ছাপিয়ে গেছে। বীরেন্দ্র 2 নম্বরটাকে দেখল। এখন 4-এর দর। বিউটির মালিকান কেন 2 নম্বরকে ব্যাক করতে বলল?
নিজের ঘোড়া যখন জিতছে তখন অন্যের ঘোড়ায় কেউ টাকা লাগায়। বীরেন্দ্র সব গুলিয়ে যাচ্ছিল। সামনে সহিসরা ঘোড়াগুলোকে পাক খাওয়াচ্ছে। খুব ছটফট করছে বিউটি। বড় সুন্দর ঘোড়াটা। পরপর অনেকগুলো বাজি জিতে দর্শকদের ফেভারিট হয়ে গেছে ও। হঠাৎ কানেতকারের গলা কানে এলো। নাও আই উইল টেল ইউ সামথিং। মনে রাখবে, এটা অফ দ্য রেকর্ড কথাবার্তা। আমরা চাইছি না এই রেসে বিউটি জিতুক। ফ্যাকাশে হয়ে গেল বীরেন্দ্র। কি বলছে কানেতকার? বিউটির মতো ঘোড়াকে সে হারাবে কি করে? একজন জকির কর্তব্য রেস জেতা। সে অবাক হয়ে তাকালো। কানেতকার হাসল। ভালো ড্রাইভার যে সে শুধু সামনেই চালাতে জানে না, পেছনেও ব্যাক করতে পারে। একজন ভালো জকি শুধু রেস জিততেই জানবে না, তাকে জানতে হবে কি করে কারো সন্দেহ উৎপাদন না করে জেতা ঘোড়াটাকে হারানো যায়। এই কাজটি তোমায় করতে হবে। রাইডিং ফি ছাড়া তুমি 2000 টাকা পাবে এই কাজটার জন্যে। তোমাকে যেটা করতে হবে তা হলো স্টার্টারের নির্দেশ পাওয়া মাত্র তুমি ঘোড়াটাকে পুশ করার বদলে সামনে ঝুঁকে পড়লে ওর লাগামটা ধরে টানবে। এটা এত দ্রুত করতে হবে যে কেউ যেন টের না পায়। ওটা করলেই ঘোড়াটা স্টার্ট নিতে 10 লেংথ লেফট হয়ে যাবে। ইটস আ ফাস্ট রেস। বিউটি 10 লেংথ লেফট হয়ে গেলে ও আর রেস জিততে পারবে না, তুমি 1000 চেষ্টা করলেও। সেই সময় তুমি কিন্তু এমন চেষ্টা করবে যাতে সবাই বুঝতে পারে তুমি অনেস্ট। বুঝলেও এই কথাগুলো অফ দ্য রেকর্ড। রাতের টাকাটা আমার বাড়ি থেকে নিয়ে যেও। এই সময় টার্ফ ক্লাবের একজন অফিসার এসে দাঁড়াতেই কানেতকার গলা তুলে বললেন, যা বললাম তা মনে রেখো। স্টার্টিং সিগন্যাল পাওয়া মাত্র বিউটিকে সেকেন্ড পজিশনে নিয়ে যাবে। বাঘ ঘোড়া মাত্র চার্জ করতে বিউটি রেস জিতে যাবে। ওকে? হ্যাঁ কি না বলবে বুঝতে পারলো না বীরেন্দ্র। অফিসার বললেন, গুড ইনস্ট্রাকশন। এই রেস আপনার। কানেতকার হাসল। তারপর পরম যত্নে তাকে বিউটির পিঠে চাপিয়ে দিয়ে বলল, মনে রেখো। মাথা তুলতে পারছিল না বীরেন্দ্র। হঠাৎ জামাইবাবুর মুখ মনে পড়ল তার। জামাইবাবু আজ কি করবেন? এই ভিড়ে কোথাও আছে নিশ্চয়ই। বুক ছিঁড়ে যাচ্ছিল। আজ তাকে হাঁটতে হবে জেতা ঘোড়ায় বসে। ঘামতে ঘামতে এসে জকিদের সঙ্গে বিউটিকে নিয়ে রওনা হলো স্টার্টিং পয়েন্টের দিকে। বাঁদিকে টোটালাইজার বোর্ডে লেখা আছে বিউটির কোনো প্রুফ দর নেই। আর বিউটি এত ফেভারিট বলেই 200 নম্বর ঘোড়ার দর বেশ বেশি। বীরেন্দ্র নিজেকে বোঝাচ্ছিল তাকে এখন অভিনয় করতে হবে। যদি না করতে পারে তাহলে কানেতকার তাকে ছাড়বে না। একজন ট্রেনার ইচ্ছে করলে একজন জকিকে চিরকালের জন্য ডুবিয়ে দিতে পারে। আচ্ছা, এমনও হতে পারে সে স্বাভাবিকভাবে বিউটিকে চালিয়ে চেষ্টা করলো জিততে, কিন্তু অন্য ঘোড়াগুলোর কেউ তাকে হারিয়ে দিল। তাহলে তার কোনো দায় থাকে না। 2 নম্বর ঘোড়ার জকি তার ঘোড়াটাকে দৌড় করিয়ে পাশে নিয়ে এলো। তারপর আফসোসের গলায় বলল, এই ব্যাচের সবাইকে আমি হারাতে পারি, শুধু তোমারটিকে ছাড়া। তাকালো বীরেন্দ্র, কিছু বলল না। স্টার্টার নির্দেশ দেয়া মাত্র সমস্ত ঘোড়া তীব্র বেগে খাঁচা থেকে বের হলো এবং বের হওয়া মাত্র বীরেন্দ্রর মনে হলো সে লাগামটাকে যথাযথ টানতে পারেনি। ফলে বিউটি স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে অন্য ঘোড়াগুলোকে টপকে। 200 মিটার রেস হয়ে গেছে। এরই মধ্যে সামনে 2 নম্বর ঘোড়া ছাড়া কোনো ঘোড়া নেই। বীরেন্দ্রর খুব ভয় করছিল যদি বিউটি 2 নম্বরকে টপকে যায়। এই ভঙ্গিতে চললে সেটা করতে বেশি বেগ পেতে হবে না। টিভিতে তাদের অনেক ছবি উঠছে। দূরবীনের চোখ এখন স্থির। বীরেন্দ্রকে রেস করার স্বাভাবিক ভঙ্গি বজায় রাখতে হচ্ছে। বিউটি জিতে গেলে কানেতকার তাকে শেষ করে ফেলবে। সে দেখল সামনেই বাঘ এবং বিউটি 2 নম্বরকে প্রায় ছুঁয়ে ফেলেছে। সে ধীরে ধীরে বাঁ দিকের লাগাম টানতে লাগলো। স্পষ্টই বোঝা যাচ্ছিল বিউটি এতে খুব বিরক্ত হচ্ছে। ওর মনে রেস জেতার উন্মাদনায় এসে গিয়েছে বোধহয়। তাই বীরেন্দ্র যখন ওকে প্রায় ট্রেনে ওয়াইড করে অন্য রেলিংয়ে নিয়ে এলো, তখন 2 নম্বর ঘোড়া অনেক এগিয়ে গেছে। এদিকের রেলিংয়ে এসেও বিউটি দৌড় ছাড়ছিল না। বীরেন্দ্র দেখলো এখন আর জেতার কোনো সম্ভাবনা নেই। সে এবার বিউটিকে সোৎসাহে চাবুক মারতে লাগলো দ্রুততর হবার জন্য, কিন্তু 2 নম্বরকে আর ধরা গেল না। দর্শকদের ধিক্কার আর গালাগালি ততক্ষণে সোচ্চার হয়ে উঠেছে। কানেতকার একটা অ্যাপ্রেন্টিস জকিকে বিউটির উপর চাপালো যে রাইডিং জানে না। গতি কমিয়ে অন্য ঘোড়াদের সঙ্গে যখন বীরেন্দ্র মাঠ ছেড়ে ফিরে আসছে, তখন 2 নম্বর ঘোড়ার জকির ছবি তোলা হচ্ছে। ঘোড়া থেকে নামতেই কানেতকার এগিয়ে এলো। তারপর চাপা গলায় বলল, ইউ স্টুপিড। তখন এত করে বললাম ঘোড়াটাকে খাঁচার মধ্যে লেফট করিয়ে নেবে,
সেটা মনে ছিল না। শালা বাঙালি কখনো জকি হয়? আই ট্রাইড, ফিস করে বলতে চেষ্টা করলো বীরেন্দ্র, কিন্তু কানিতকার আর দাঁড়ালো না। আর সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠল। স্টুয়ার্ডরা এই রেসে গোলমাল সন্দেহ করে তদন্ত করবেন বলে ঘোষণা করেছেন। ওই টানা কাঁপা কাঁপা শব্দ কানে যেতে বীরেন্দ্রর শরীর হিম হয়ে গেল। এখনো সেই তদন্তের কথা মনে আছে বায়রনের। চোখের সামনে মিথ্যে কথা বলেছিল কানিতকার। সে জানিয়েছিল বীরেন্দ্রকে সে বেস্ট ঘোরার পরই চার্জ করতে বলেছিল বিউটিকে। সে জানতো এরকম করলে বিউটি জিতবে। তার কোনো বাসনাই ছিল না কারচুপি করার। স্টুয়ার্ডরা তাকে প্রশ্ন করলে বুক ঢিপ ঢিপ করতে লাগলো। সেদিন কানিতকারের নির্দেশ ছিল ঘোড়াটাকে হারানো। সে খাঁচার মধ্যে লেফট করাতে পারেনি বলে বাধ্য হয়ে ওরকম করেছে। সে মুখ নিচু করে বলল, বাঘ ঘোরার সময় আমি কন্ট্রোল করতে পারিনি। সঙ্গে সঙ্গে টিভিতে এই দৌড়ের ছবি দেখানো শুরু হলো। স্পষ্ট দেখা গেল বাঘ ঘোরার আগেই বীরেন্দ্র ইতস্তত করছে, এবং বাঘ আসার আগেই সে লাগামটাকে টেনে ধরছে যাতে বিউটি ওয়াইড হয়ে যায়। স্টুয়ার্ডরা এ ব্যাপারে প্রশ্ন করলে মাথা নিচু করে থাকলো সে। কানিতকার বারংবার বলতে লাগলো সে এ ধরনের কোনো নির্দেশ বীরেন্দ্রকে দেয়নি, এবং সে যা নির্দেশ দিয়েছে তা একজন টার্ফ ক্লাবের অফিসার শুনেছে। স্টুয়ার্ডরা রায় দিল ইচ্ছাকৃতভাবে ঘোড়াটাকে হারানোর অপরাধে জকিকে এবারের মতো অব্যাহতি দেয়া হলো। মাথা নিচু করে বেরিয়ে এসে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল বীরেন্দ্র। এখন সে কি করবে? সে যদি বলতো কানিতকার তাকে ওই নির্দেশ দিয়েছিল, তবে সেটা তো প্রমাণ করা যেত না। আর একবার বললে জীবনের মতো রেস করা শেষ হয়ে যেত। কোনো ট্রেনার তাকে বিশ্বাস করতো না সে ওটা করলে। কেউ আর ভরসা করে ওকে রাইড দিত না। দোষটা তারই। সে যদি খাঁচার মধ্যে বিউটিকে আটকে রাখতে পারত তাহলে এইসব ঘটনা ঘটতো না। কিন্তু কানিতকার এটা কি করলো? তাকে বাঁচাবার কোনো চেষ্টাই না করে নিজে পাশ কাটালো। হঠাৎ একটা উন্মত্ততা এলো মাথায়। সে এখন কানিতকারকে গিয়ে ধরবে। পোশাক পাল্টে সে যখন বাইরে এলো, তখন অন্য জকিরা তাকে দেখে সমবেদনা জানালো। একজন বলল, এসবই রেসের অঙ্গ, টেক ইট ইজি। রেস শেষ হবার পর অ্যান্টনি এলো ওর কাছে। তখনও ফোপানি জাগছে বীরেন্দ্রর বুকে। অ্যান্টনি ওর কাঁধে হাত রাখল। এত আপসেট হলে চলবে? আমার কোনো দোষ নেই। বীরেন্দ্রর ঠোঁট কাঁপছিল। ছেড়ে দাও ওসব কথা। 6টা মাস এমন কিছু বেশি সময় নয়। সেদিন অ্যান্টনির সঙ্গে রেসকোর্স ছেড়ে বের হবার সময় দর্শকদের মুখে এত গালাগাল শুনতে হয়েছিল যে বীরেন্দ্রর মনে হয়েছিল এর চেয়ে মরে যাওয়া ভালো। অ্যান্টনি ওর হাত শক্ত করে চেপে ধরেছিল। ভিক্টোরিয়ার কাছে এসে জিজ্ঞাসা করেছিল, কানিতকার তোমাকে কি দেখা করতে বলেছে? মনে পড়ে গেল বীরেন্দ্রর। হ্যাঁ, কানিতকার তাকে 2000 টাকা রাত্রে ওর বাড়িতে গিয়ে নিয়ে আসতে বলেছিল। এই সময় লোকটাকে ধরবে সে। অ্যান্টনিকে কিছু না বলে চুপ করে থাকলো বীরেন্দ্র। প্রশ্নটা করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়েছিল অ্যান্টনি। বীরেন্দ্রর মুখ দেখে বলল, এমন কিছু করো না যাতে তুমি বিপদে পড়বে। কানিতকার কিছু দিতে চাইলে নিও না। অথচ কানিতকার তার সঙ্গে দেখাই করলো না। সন্ধে 7টায় মিসেস কানিতকার তাকে জানালেন যে ওর খুব মাথা ধরেছে, শুয়ে পড়েছেন। তাছাড়া বীরেন্দ্রর সঙ্গে তার কথা বলা উচিত নয়। 5 জনে কথা বলবে, এবং যেহেতু বীরেন্দ্র তার নির্দেশ মানেনি, তাকে লোকচক্ষে হেয় করেছে, তাই কোনো কিছু দেয়া এই মুহূর্তে সম্ভব নয়। নিষ্ফল আক্রোশ বুকে নিয়ে সেদিন ফিরে আসতে হয়েছিল বীরেন্দ্রকে। পৃথিবীটা শূন্য মনে হচ্ছিল। সে কি করবে? মাত্র 16 বছর বয়সে এই জীবন শেষ হয়ে যাবে। সে রাতে বাড়ি ফিরতেই জামাইবাবুর মুখোমুখি হয়েছিল সে, যার পরিণতিতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল তাকে। সেই রাতে একদম নিঃস্ব অবস্থায় অ্যান্টনির বাড়িতে উপস্থিত হয়েছিল বীরেন্দ্র। অ্যান্টনি সব শুনে ওর স্ত্রীর দিকে তাকিয়েছিল। স্ত্রী এগিয়ে এসে ওর হাত ধরেছিল। এত ভেঙে পড়ছো কেন? তোমার বয়স অল্প, সারাটা জীবন এখনো সামনে পড়ে আছে। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস সওয়ার এর 3য় পর্ব। উপন্যাসটির বাকি 2টি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।
আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।